এসএলএসটি 2016 অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া, সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এই মামলায় বলল 17 ধরনের দুর্নীতি হয়েছে। অভিযোগকারীরা বলছেন, মামলাকারীরা বলছেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, অস্বস্তিতে ফেলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি 25,000 এবং 20,000 মাসিক ভাতা পাবেন। এই টাকার উৎসটা কি? যদি 25,000 টাকা দিতে হয়, যদি 20,000 টাকা দিতে হয়, তাহলে সকলকে দিতে হবে। সকল অর্থাৎ যারা গ্রুপ সি গ্রুপ ডিতে যারা অ্যাটেম্প করেছিল। কলকাতা হাইকোর্টে আজকে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে রায় হয়েছে, সেই রায় অবশ্যই বলা যেতে পারে সাম্প্রতিক সময়ে যে একেবারে একের পর এক ঘটনা প্রবাহ চলছে, সেই ঘটনা প্রবাহের মাঝে আজকে বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অবশ্যই এই সময়কালের মধ্যে রাজ্যের কাছে বড় ধাক্কা। তার কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে সময় এই এসএলএসটি 2016 অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি গ্রুপ ডি তাদের বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এই মামলায় বলল 17 ধরনের দুর্নীতি হয়েছে এবং এই 17 ধরনের দুর্নীতির মধ্যে ছত্রে ছত্রে যে দুর্নীতি রয়েছে, অভিযোগকারীরা বলছেন, মামলাকারীরা বলছেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেখানেই থেমে থাকেনি রাজ্য সরকার। তারা মনে করছেন যে এই গ্রুপ সি গ্রুপ ডি তাদের কি হবে? তাদের তো চাকরি থেকে ইতিমধ্যেই স্কুলের দরজা বন্ধ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি 25,000 এবং 20,000 মাসিক ভাতা পাবেন। এবং এই যে ভাতা রাজ্য সরকার দেওয়ার কথা ঘোষণা করেছেন, এখানেই মূলত যারা ওয়েটিং লিস্টে যারা ছিলেন, যারা অপেক্ষায় ছিলেন, তারা চাকরি পাবেন। সেই ওয়েট লিস্টের যারা ক্যান্ডিডেট, তারা কলকাতা হাইকোর্টে মামলা করে দিল। যে মামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম শুরু থেকেই বিচারপতি অমৃতা সিনহার একের পর এক পর্যবেক্ষণ, যাদের রাজ্য সরকার 20,000 এবং 25,000 দেবে, সেই গ্রুপ সি গ্রুপ ডি তারা তো বাড়িতে বসে থাকবেন। এবং এই টাকা, যে টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিল, এই টাকার উৎসটা কি? এই রকম চোখা চোখা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। যদিও কিশোরবাবু আদালতে বলেছেন যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন যে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও কি করে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিতে পারে, বা কলকাতা হাইকোর্ট কিভাবে এই মামলা শুনতে পারে। বিচারপতি অমৃতা সিনহা তার প্রত্যন্তরে উত্তর দিয়েছেন এবং তিনি উত্তর দিয়েছেন যে এই টাকার যে উৎস, এটা তো জনগণের করের টাকা। করের টাকা, তাহলে শুধুমাত্র 25,000 এই 20,000 টাকা শুধুমাত্র এই কজনকে দেওয়া হবে কেন? যারা 2016 সালের এসএলএসটিতে বসেছিল গ্রুপ সি গ্রুপ ডি, তাদের সংখ্যাটা অনেকটাই। মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস সামিন, তারা প্রশ্ন তুলেছিল যদি 25,000 টাকা দিতে হয়, যদি 20,000 টাকা দিতে হয়, তাহলে সকলকে দিতে হবে। সকল অর্থাৎ যারা গ্রুপ সি গ্রুপ ডিতে যারা অ্যাটেম্প করেছিল, যারা ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের প্রত্যেককেই দিতে হবে। কেন ভেদাভেদ থাকবে? সরকার যখন উদার, সরকার যখন টাকা দিতে চাইছে, তাহলে সকলকেই দেবে। আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, অবশ্যই রাজ্য সরকার তো বটেই অস্বস্তিতে ফেলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। অবশ্য নিন্দুকেরা এটা বলছেন
যে টাকা দেওয়া না দেওয়া সেটা তো পরের কথা, প্রশ্ন কিন্তু উঠবেই। প্রশ্ন কারা তুলবেন? প্রশ্ন তুলবে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কারণেই প্রশ্ন তুলবে সরকার এতটা উদার। সরকারের উদারতার কারণ তারা বলেছে যে বাড়িতে বসে 20,000 25,000 টাকা তারা মাসিক ভাতা পাবে। কিন্তু কলকাতা হাইকোর্টে কারা মামলা করলো? বিকাশবাবুরা। এখানেই রাজনৈতিক গন্ধ বার করবে। অন্যায় তারা কারা করলো? যারা ওয়েটিং লিস্টে ছিল তারা তাহলে অন্যায় করলো? কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অবশ্যই চ্যালেঞ্জ হবে। আমরা বিভিন্ন মামলায় দেখেছি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে, আবার ডিভিশন বেঞ্চ থেকে মামলা যদি হার হয় সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। বহু মামলায় গেছে, ওবিসি থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে একের পর এক মামলা 26,000 সুপ্রিম কোর্টে গেছে। কোথাও কোথাও মামলা তাদের জয় হয়েছে, তবে অধিকাংশ মামলায় হার স্বীকার করেই ফিরে আসতে হয়েছে। এক্ষেত্রেও তাই 26,000, যে 26,000 নিয়ে 2024 বিধানসভা নির্বাচনের আগে যে 26,000 নিয়ে বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছিল সমস্ত প্যানেলটাকে বাতিল করে দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন রাজ্যের শীর্ষ আদালত যখন বলছে গ্রুপ সি গ্রুপ ডি যারা বেতন পেয়েছিল তাদের বেতন ফেরত দিয়ে দিতে হবে, বেতন কারা ফেরত নেবেন সেই পথও বাতলে দিয়েছিলেন, সেই পথ বলে দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। কিন্তু সেই টাকা ফেরার তো দূরস্থ। টাকা দেবে, ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নেই। সরকার টাকা দেবে 20,000 এবং 25,000 টাকা করে, বাড়িতে বসেই সেই টাকা পাওয়া যাবে। তবে আজকের এই মামলা অবশ্যই আগামী 26শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু এই পরবর্তী শুনানির আগে সরকার চাইলেও তারা 25,000 26,000 এই ভাতা তারা দিতে পারবেন না। এই ভাতা দেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি, যে নোটিফিকেশন হয় সেই নোটিফিকেশনও তারা দিতে পারবেন না যতক্ষণ না আদালত পরবর্তী কোনো নির্দেশ দিচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার যদি ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ যদি এই সিঙ্গেল বেঞ্চের ওপরে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়, তাহলে হয়তো রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এগোতে পারে। তবে একথা ভুলে গেলে চলবে না, সামনেই 26 বিধানসভা নির্বাচন। ফলে নির্বাচনের পাখির চোখ করে প্রত্যেকেই এগোতে চাইছে, শাসক হোক বিরোধী। বাদল অধিবেশন চলছে, সেই বাদল অধিবেশনে একের পর এক অস্ত্র পেয়ে যাচ্ছে বিরোধী দল। ওবিসি থেকে শুরু করে, পুরসভা থেকে শুরু করে, গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে একের পর এক মামলায় হার হচ্ছে রাজ্যের। এখানেই বাড়তি অক্সিজেন যোগাচ্ছে রাজ্যের বিরোধী দলকে। তবে আইনের ব্যাপার, অবশ্যই আইনে গিয়েই সমাধান হবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার, তারা ইতিমধ্যেই কিন্তু তাদের অবশ্যই এটা আইনি হার বলা যেতে পারে এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চে। তবে এটা জেতার জন্য ডিভিশন বেঞ্চে যেতে হবে রাজ্য সরকারকে, যদি গ্রুপ সি গ্রুপ ডির 25,000 টাকা করে ভাতা দিতে হয়।